এখন দেখো, যাত্রা একটা মাধ্যম, নাটক থিয়েটার একটা মাধ্যম। এই যে তোমরা এই কাজ করছো, দেখো হাজার লোক নিন্দা করবে, কিন্তু তাতে যদি তোমরা পিছিয়ে যাও, এটা কিন্তু ভুল হবে। করুক না নিন্দা, বই আছে পড়ো, বিশ্বের রঙ্গালয় সম্বন্ধে জানতে হবে, দেশের রঙ্গালয় সম্বন্ধে জানতে হবে, গিরিশ ঘোষকে জানতে হবে, অর্ধেন্দু মুস্তাফিকে জানতে হবে, শিশির ভাদুরীকে জানতে হবে। এরা যদি না জানি আমরা, উৎপল দত্তকে জানতে হবে, অজিতেশকে জানতে হবে, সৌম্য মিত্রকে জানতে হবে, না জানলে আমরা কীভাবে থিয়েটার করব? প্রচেষ্টা এগিয়ে যাক, এগিয়ে চলুক, প্রচেষ্টার পাশে আছি যে কোনো প্রয়োজনে। এসেছি প্রচেষ্টার তরফ থেকে পডকাস্টের কাজ নিয়ে। আজ আমরা এসেছি জলপাইগুড়ি বর্ধন প্রাঙ্গণের নিকট ঐতিহ্যবাহী দাশগুপ্ত বাড়িতে। একসময় জলপাইগুড়িতে যাত্রা নাটকের পীঠস্থান এই দাশগুপ্ত বাড়ি। চলুন কথা বলে নেওয়া যাক এই পরিবারের এক অন্যতম সদস্যের সাথে। নমস্কার, প্রচেষ্টার তরফ থেকে আজ আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় পডকাস্টের কাজ নিয়ে। আজ আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি বিশিষ্ট নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, মানে কোনো শেষ নেই যার সম্বন্ধে বলার। জলপাইগুড়ির সাংস্কৃতিক জগতের এক অন্যতম মহিরুহ প্রসূন দাশগুপ্ত। আজ আমরা চলে এসেছি প্রসূন কাকুর পডকাস্ট নিয়ে। আমাদের মধ্যে আজ আছে প্রশান্ত ভট্টাচার্য এবং ক্যামেরায় আছে সৌরভ এবং ঋষি। আমরা শুরু করতে যাচ্ছি আজকের পডকাস্ট। প্রসূন কাকু, তোমার কাছে প্রথম প্রশ্ন, যে তোমার অভিনয়ের প্রথম হাতে খড়ি কার হাত ধরে? দেখো, প্রথম হাতে খড়ি তো ওইভাবে বলা যায় না। খুব ছোট যখন, আমার বাড়ি দাশগুপ্ত বাড়ি, তোমরা জানো সবাই যে এটা একটা কি বলবো, নাটক, যাত্রা, সঙ্গীতের পীঠস্থান বলা যেত। এবং ছোটোর থেকেই আমি নাটক, গান, যাত্রা ইত্যাদি বিষয়গুলো দেখতে দেখতেই বড় হয়েছি। আর একটা কথা বলি, এটা অপ্রাসঙ্গিক কিনা জানি না, ছোটোবেলায় সবাই ভাবে যে বড় হয়ে কী হবে। কেউ বলে ইঞ্জিনিয়ার হব, কেউ বলে ডাক্তার হব, কেউ বলে অমুক হব। কিন্তু আমি ছোটোবেলা থেকে ভাবতাম যে কবে রবীন্দ্র ভবনের স্টেজে অভিনয় করব, বড় হয়ে আমি অভিনেতা হব। এটা কিন্তু আমার মনে, সত্যি কথাটা বললাম, এটা আমার ছোটোর থেকেই ছিল। আমার জ্যাঠামশাই মঙ্গল দাশগুপ্ত, এটা সবাই জানে। ছোটোর থেকে আমার ঠাকুরদা, আমার দাদু খুব ভালো টপ্পা গাইতেন, আমার দিদি গান গাইতেন, বাবা অভিনয় করতেন। এইগুলো দেখেই আমি বড় হয়েছি। যদি হাতে খড়ি বলো, সেটা হচ্ছে যে প্রথম মা, কাকিমা, জেঠিমাদের কাপড় নিয়ে বারান্দায় টাঙিয়ে সেখানে হচ্ছে নাটক করতাম। সে আমার উদ্যোগেই করতাম, সেখানে যে কেউ হাতে খড়ি দিয়েছে এমন ব্যাপার না। আমার বাবা হেল্প করতো, যেমন মুকুট আমার বাবা করিয়েছিল, আমার অবাক জলপান। আমি ছোটবেলায় সেই সময় ডিরেক্টর মানে অত তো কিছু বুঝি না, যেরকম ইচ্ছা সব আমার পিস্তত ভাইরা কলকাতা থেকে আসতো, হ্যাঁ, সব বিভিন্ন একত্রিত হলেই আমরা নাটক করতাম। আর বিশেষ করে বিয়ে বাড়ি যখন হতো, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, বিয়ে বাড়ি হলে তোমরা দেখেছো কিনা জানি না, বাড়ির চৌকি খাটগুলো সব বাইরে বার করে দিয়ে ডালা বিছানা হতো। আর ওই যে খাটগুলো বাইরে হতো, ওখানে আমরা নাটক করতাম। ওই যা দেখতাম। আবার কোনো সময় যেমন গুপি গাইন বাঘাবাইন সিনেমাটা দেখে ওই একটা পর্ব আমরা গুপি গাইন বাঘাবাইন করলাম। মানে এইভাবেই হাতে খড়ি আমার বাবা, জ্যাঠামশাই, এইভাবেই আর কি আমার নাট্যজীবন এইভাবে শুরু হয়। পরবর্তীকালে যখন স্কুলে ভর্তি হই, তারপরে ছোটবেলা পাড়াতে নাটক করেছি। পরবর্তীকালে আমি ফলিন্দ্রদেব ইনস্টিটিউশনে ভর্তি হই, সেখানকার ছাত্র। স্কুলে রক্তে বোনা ধান, বিবাহ বাদল দিনেশ, তারপরে হচ্ছে বাঘা যতীন, টেগার্ডের অভিনয় আমি করি, হ্যাঁ, চার্লস টেগার্ড, হ্যাঁ করি। পরবর্তীতে তো বড় হয়ে কলেজ টাইপে, কলেজেও নাটক করি, কমার্স কলেজে পড়ি আমি, সেখানেও আমি একটা না দুটো নাটক করি, স্কুলেও প্রায় 2-3টে নাটক করি। তারপরে আমার নাট্যজীবন শুরু হয়, মানে এইভাবে শুরু আর কি। প্রথম চরিত্র তোমার কি ছিল?
দেখো, প্রথম চরিত্র বলতে তো ওইভাবে অতটা মনে নেই। যেমন কলেজে স্কুলে করেছি তেগার, আচ্ছা, রক্তে বোনা ধান হচ্ছে একটা পুলিশ ইন্সপেক্টর রোল করেছিলাম, নামটা মনে নেই এখন এই মুহূর্তে। তারপরে কলেজে যে নাটকটা করেছিলাম তার চরিত্রটা মনে নেই, বহুদিন আগে। এখানে রাজা নাটক এরা সব একসাথে আমরা করেছিলাম, চরিত্রটা মনে নেই। পরবর্তীকালে মানে আমি যখন মঞ্চে করলাম, মঞ্চে চাক ভাঙা মধু দিয়ে আমার রবীন্দ্রভবন মঞ্চ শুরু হলো। তার আগে রবীন্দ্রভবন মঞ্চে কিন্তু করি, অন্য জায়গায় করেছি, এবং সেখানে ওই একটা রোল, ওই বিহার যে পালকি বহন করে, হ্যাঁ, আর হচ্ছে আর একটা ছিল দেবতার গাছ, সেখানে একটা পুরোহিতের একটা ক্যারেক্টার ছিল। তার মানে তোমার যে একটা স্বপ্ন ছিল যে ছোট থেকে, হ্যাঁ, সেটা আমার পূরণ হলো রবীন্দ্রভবন মঞ্চে চাক ভাঙা মধু এবং দেবতার। হ্যাঁ, সেটা হচ্ছে 70 দশকের শেষের দিকে একদম। সেটা মানে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, 79 হবে আর কি। তার আগের থেকে আমি নাটক করি, কিন্তু রবীন্দ্রভবন মঞ্চে আর্জনার্থে যেটা রবীন্দ্রভবন মঞ্চ তথা রবীন্দ্রভবন মঞ্চ, সেখানে আমার যতদূর মনে পড়ে, হ্যাঁ, আমি চাক ভাঙা মধু দিয়েই শুরু আমার। আচ্ছা, একটা সময় জলপাইগুড়িতে তোমরা উৎপল দত্তের টিনের তলোয়ার নাটকটা নিয়ে আসছিলে, মানে নাটকটা করছিলে আর কি তোমরা, সেটা কোন সময়টা? টিনের তলোয়ার করেছি সম্মতি থেকে। তার আগে একটু ইতিহাসটা তোমাদের জানতে হবে, না হলে পরে কি বলবো কি আমি? হ্যাঁ হ্যাঁ, মানে টিনের তলোয়ার কিভাবে, মানে তার আগে না বললে পরে বুঝতে পারবে না। আমি এই যে কি বলে চাক ভাঙা মধুটা করলাম, পরবর্তীকালে জলপাইগুড়ির একটা টিম ছিল, তোমরা নাম শুনেছ নিশ্চয়ই, কিন্তু দেখোনি তোমাদের, সেটা হচ্ছে শিল্পী সংসদ। সেখানে যে ডিরেক্টর ছিলেন তার নাম সত্যজিৎ রায়, এলআইসিতে চাকরি করতেন। মোটামুটি বলতে গেলে প্রথম গুরু হচ্ছে উনি আমার। মঞ্চে কিভাবে হাঁটতে হয়, কিভাবে আলো নিতে হয়, হ্যাঁ, কিভাবে কথাবার্তা বলতে হয়, প্রথম শিখেছি কিন্তু তার কাছে। যদি বলে যে তোমরা প্রথমেই প্রশ্নটা করলে যে আমার কার হাত ধরে হাতে খড়ি কিন্তু নাটককে বোঝানোর ক্ষেত্রে সত্যজিৎ রায়, সত্যদা আমাকে শেখায় কিভাবে হাঁটতে হবে, কিভাবে আলো নিতে হবে, কিভাবে মঞ্চ। সত্যদা এখনো জীবিত আছেন, এলআইসি চাকরি করেন, আমার প্রথম গুরু কিন্তু। এবার সেখানে শিল্পী সংসদ যে অভিনয় করি, সেখানে প্রচুর নাটক করি, চলসাগরের থেকে শুরু করে বিভিন্ন, এগুলো পরবর্তী আসবে, আমি সংক্ষেপে বলি। তারপরে হচ্ছে ওটার পরে একটা আমরা যখন ওই শিল্পী সংসদ উঠে যায়, সত্যদা ট্রান্সফার হয়ে কলকাতায় চলে যায়, এবং শিল্পী সংসদ উঠে যায়, লাস্ট নাটক হয় নৈশভোজ মনোজ মিত্রের। পরবর্তীকালে কি করব, বসে আসি, যুব সাংস্কৃতিক সংস্থা বলে একটি সংস্থা করি। সংস্থা করে সেখানে কালবিহঙ্গ নাটক আর আলিবাবা পাঁচালী নাটক আমরা মঞ্চস্থ করি আমার ডিরেকশনে। কিন্তু আমার ডিরেকশন শুরু হলো, আমার প্রথম ডিরেকশন 80-81-তে হচ্ছে শুভঙ্কর চক্রবর্তীর লিঞ্চিং। আমরা এই 90-91-এ সম্মতি দল তৈরি করি। সম্মতি দলের থেকেই টিনের তলোয়ারটা হয়েছে। টিনের তলোয়ার কিন্তু অনেক পরে হয়েছে। সম্মতি যখন আমরা চালু করি 1991-তে, আমরা আলিবাবা পাঁচালী দিয়ে শুরু করি, তারপরে বিভিন্ন নাটক করি। এবার তখন আমার মাথায় ঘোরে, আমার সবসময় ক্লাসিক নাটকের একটা বড় নাটক করব, ছোট নাটক তো সবাই করে। তখন টিনের তলোয়ার আমি বলি যে করব, এবং টিনের তলোয়ার করার সময় তখন অনেকে বলে এত বড় নাটক করা যাবে। তার আগে কিন্তু টিনের তলোয়ার সম্মতি একা করেনি, কড়া কুসুমে টিনের তলোয়ার করেছিল, সম্ভবত বোধহয় সত্যদারাও টিনের তলোয়ার করেছিল, আমার জ্যাঠামশাইও টিনের তলোয়ার করেছিল। কিন্তু আমি কিন্তু টিনের তলোয়ারে কোনো ক্যাসে শুনিনি বা টিনের তলোয়ার দেখিনি, কিন্তু নিজের মতো করে তৈরি করি। আজকে যারা অনেক অন্যান্য দলে আছে তারা টিনের তল তখন সম্মুখীন ছিল, যেমন রূপায়ণের ভাই দীপঙ্কর রায় টিনের তলায় অভিনয় করে, চিত্রপটের শেখর মজুমদারের ওয়াইফ মৌসুমী, এরা সব কি বলে টিনের তলোয়ারে অভিনয় করে। এবং এটা সম্ভবত তোমার টিনের তলোয়ারটা 96-97 এর মধ্যেই হবে, ডেটটা বলতে পারছি না, কেননা আমার মেয়ের জন্ম 97, তার আগেই আমরা টিনের তলোয়ারটা করেছি। কারণ আমার মনে আছে ওই মেরিনাতে টিনের তলোয়ারের বায়না করতে গেছিল বীরপাড়া, কিন্তু টাকা পয়সা প্রচুর পয়সা, তো সেই আমলে টিনের তলোয়ারের প্রায় 30-32 হাজার টাকা খরচা হয়েছিল। ভেবে দেখো, এটা কিন্তু ধরো 96-93 ভাবা যায়। হ্যাঁ, আচ্ছা, এই টিনের তলোয়ার বলতে গেলে আরেকটা বলেই শেষ করব, সেটা হচ্ছে রবীন্দ্রভবনে
প্রতি বছর হচ্ছে সারা বাংলা নাটক কম্পিটিশন হতো, এটা নিশ্চয়ই জানো, পূর্ণাঙ্গ নাটক। ওর তো জানা উচিত। পূর্ণাঙ্গ নাটক। সেখানে টিনের তলোয়ার শ্রেষ্ঠ প্রযোজনা, আমি শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা এবং ময়না ক্যারেক্টারের শ্রেষ্ঠ অভিনেত্রী, অনেকগুলো পুরস্কার, বিরাট কাপ ছিল। ওটা তো এক বছর রেখে দিয়ে দিতে হয়। সেখানে ইন্দ্রায়ণ অনেক কলকাতা ছিল, সেখানে আমার পরিচালনায় টিনের তলোয়ার শ্রেষ্ঠ প্রযোজনা এবং আমি শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পাই। সেই সার্টিফিকেট আমার কাছে রাখা আছে। এটা আমার একটা বিরাট গর্ব। টিনের তলোয়ারের মতো নাটক কিন্তু, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা কাকু, বলছি তোমার নির্দেশনার প্রথম নাটক কোনটি, আর কোন কোন নাটকে তুমি নির্দেশনা দিয়েছো? দেখো, আমার বললাম আগেই বলেছি যে প্রথম যদি নির্দেশনা বলো মঞ্চনাটক, প্রথম মঞ্চনাটক নির্দেশনা আমার লিঞ্চিং, শুভঙ্কর চক্রবর্তী, আচ্ছা। অধ্যাপক শ্রী শুভঙ্কর চক্রবর্তী, ওনার লেখা লিঞ্চিং নাটক, ওই বর্ণবিদ্বেষের উপরে, ওই নিগ্রহ অত্যাচারের উপরে। সেটা আমরা ওই বড় পোস্ট অফিসের পাশে টাউন হল, ওই টাউন হলে আমরা করেছিলাম। আর লাইট করেছিল নারুদা বলে একজন, তাকে তোমরা দেখোনি, ওই দীপ্তি হলের ওখানে ওনার দোকান ছিল, নারুদা লাইট করেছিল, সুজিত না লাইট করেছে। এটা সম্ভবত 80 হবে না, 81, 82 এরকম। এটা আমার হাতে খড়ি বলতে পারি। এখানে রিহার্সাল করতাম আমার বাড়িতে। আর পথনাটকের যদি প্রথম ডিরেকশন আমার পথনাটকের, সেটা হচ্ছে হল্লাবল। এটা 1989, যখন সর্দার হাসমি খুন হন। সর্দার হাসমিকে মেরে ফেলে, নিশ্চয়ই জানো তোমরা সর্দার হাসমি বিষয়টা। 1 জানুয়ারি তাকে আহত করা হয় ভীষণভাবে, 2রা জানুয়ারি হাসমি মারা যান। এবং তারপরে আমরা ওটা গণনাট্য সংঘের পক্ষ থেকে, সদস্য শাখার পক্ষ থেকে হল্লাবল করি। এবং শুনে তোমাদের ভালো লাগবে, এটা আমরা মানে প্রচুর শো করেছি, মানে প্রায় 100 তো হবেই, 100 উপরে ছাড়া কম না। সেই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই নাটকটা পথস্থ হয়। এবং এটা আমার জীবনের প্রথম পথনাটক পরিচালনা, এবং আমাকে চেনালো হচ্ছে এই নাটক। মানে আমি প্রসূন দাশগুপ্ত হলাম, মানে একটু কলকে পেলাম যাকে বলে, একটু পাত্তা টাত্তা পেলাম, আগে তো পেতাম না। হল্লাবল দেখার পরে জলপাইগুড়ি নাটকের মানুষজন আমাকে একটু ভালোবাসা, একটু মানে কি বলবো আর কি, একটু কলকে পেলাম আর কি। এবং এই নাটক আমরা প্রচুর জায়গায় করেছি। প্রথম হলো লিঞ্চিং আমার মঞ্চ নাটক। আর হচ্ছে তারপরে তুমি যে প্রশ্নটা করলে যে কি কি নাটক পরিচালনা, তার পরবর্তীকালে সব নাটকই আমার পরিচালনা, সম্মতির সব নাটকই আমার পরিচালনা, সেই সময় সদর শাখা গণনাট্যের সব নাটকই আমার পরিচালনা। নাটকের নামগুলোর মধ্যে ধরো সম্মতিতে ছিল হচ্ছে টিনের তলোয়ার, উপলব্ধে সূর্য শিকার, ঝড়ের পাখি, তারপরে আমার লেখা সময় লোককথা, কালের সন্দেশ, কত নাম বলবো, আরও নাম তো মনেও পড়ে না সবগুলো। আলিবাবা পাঁচালি, হ্যাঁ, খোয়াব, হ্যাঁ, এই আরও নাটক আছে, মানে এই কটা নাম এই মুহূর্তে মনে আসছে আর কি। হ্যাঁ, এবং একটা কথা বলি যে সময় লোককথা যেটা আমারই লেখা, সেটা কিন্তু তোমরা জেনে খুশি হবা যে প্রথম শো হয়েছিল কিন্তু কলকাতার শিশির মঞ্চে। প্রথম রজনী, প্রথম শো কিন্তু আর্যনাট্য না, রবীন্দ্র ভবন না, এটা হয়েছিল কলকাতার শিশির মঞ্চে। এবং এটা কলশো। এবং আর একটা কথা বলি, এখানে একটু এক্সট্রা কথা হয়ে যাবে, জলপাইগুড়ির প্রথম দল সম্মতি যারা কলশোতে কলকাতায় গেছিল, তার আগে যারা গেছে কম্পিটিশন ইত্যাদি ব্যাপারে গেছে, কিন্তু কলশোতে না। আমার যতদূর মনে হয় আমরা কলশোতে প্রথম যাই। সেটা কোন সময়? এটা ওই 90-এর দশক, 90, হ্যাঁ ওরকমই হবে, 90-এর দশকই হবে। আচ্ছা, তুমি তো অনেক নাটক নিজে লিখেছো আর কি, মানে তোমার লেখা নাটক তো অনেক আছে। হ্যাঁ, প্রচুর আছে। এবার মানে প্রথম কোনটা দিয়ে হাতে, মানে প্রথম শুরু করো আর কি নাটক লেখা? দেখো, প্রথমে যেটা বললাম, ভালো প্রশ্ন করলাম, প্রথম হচ্ছে তারপরে আরেকটা কথা বলিনি, ভুল হয়ে গেছে, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে ওই ত্রিপুরার ইয়ের উপরের নাটকটা, নকশিকাথার গান। নকশিকাথার গান আমাদের সম্মতির একটা বিখ্যাত প্রযোজনা। কেন বিখ্যাত প্রযোজনা? নাট্য একাডেমির থেকে একটা কম্পিটিশন হয়েছিল জলপাইগুড়িতে, সেখানে আমরা ফার্স্ট হই, একাডেমি পুরস্কার। মানে আমার পরিচালনায় নকশিকাথার গান
ফার্স্ট হয়, আমি অভিনয় করি তাতে, সেটা কিন্তু ফার্স্ট হয়। এটা কিন্তু আমার কাছে সার্টিফিকেট এখনো রাখা আছে। মানে এটা একটা ওই নাট্য একাডেমির থেকে কিন্তু লোক এসেছিলেন ওখানে, নাটক ব্যক্তিত্বরা এসেছিলেন পরিচালনা। এবার নাটক লেখার ব্যাপারটা যেটা বলি, আমার যদি নাটক বলো, নাটক আমি প্রথম নাটক লিখি। আচ্ছা, মানে এই মুহূর্তে নামগুলো ঠিক মনে, মানে প্রথম নাটকটা কি অনেক দিন আগে তো, সে তো অনেক, যেমন আমার ওই কি বলে, কি বলবো, ডিপিপি থেকে যে প্রচার হতো, শিক্ষার প্রচার হতো, সেখানে আমার লেখা নাটক বেশ দিয়ে হয়েছিল। ওটা বোধহয় আলোর নিশানা কি আলোর ঠিকানা এরকম। আচ্ছা, আমি পথনাটক দিয়ে শুরু করি। এইবার হচ্ছে পথনাটক, যেটা মানে প্রথম যদি বলো, সম্ভবত আমার যেটা মনে হচ্ছে হল্লা আসছে ভাগো, না সরি ভুল বললাম, এবার নয় নেবার। এটা একটা রাজনৈতিক নাটক, একটা কি বলে নির্বাচনী ড্রামা। এটা হচ্ছে এবার নয় নেবার, এটা ছিল সে সময়। যাই হোক, এটা রাজনৈতিক, আমি বিতর্কে যাচ্ছি না, রাজনীতির ব্যাপার না। কিন্তু এটা লিখেছিলাম, আমরা প্রচুর শো করেছিলাম। সম্ভবত এটা বোধহয় আমার পথনাটক প্রথম লেখা মনে হচ্ছে আমার, তার আগেও লিখতে পারি। এবার নয় নেবার, এটা মানে যে তোমরা বলা, পরবর্তীতে অশোক হালদারের কাছে, অশোক হালদারও অভিনয় করেছে এখানে, অনেকে এখানে অভিনয় করেছে। আর আমার মঞ্চ নাটক যদি বলে, এর একটা ইতিহাস আছে ছোট্ট। মঞ্চ নাটক প্রথম হচ্ছে আমার সময়ের লোককথা, তারপরে আমি অনেক মঞ্চ নাটক লিখেছি, কিন্তু প্রথম নাটক হচ্ছে আমার সময়ের লোককথা। এটা দিয়ে শুরু আর কি নাটক লেখাটা। হ্যাঁ, এটার শুরু মানে কে যে একটু বলে নিয়ে, এটা হচ্ছে কলকাতাতে আমরা কলস পেলাম, অনেক আমাদের ডাকলো গঙ্গা যমুনা নাট্য উৎসবে। তখন আমরা সম্মতিতে সবাই বললো যে দেখো, সবাই তো মৌলিক নাটক করে নিজের লেখা, আমাদের তো লেখা নাই, তো একটা কিছু করা যায় না, পুরানা নাটক নিয়ে যাওয়ার থেকে একটা। তা আমাকে বললো, প্রথম একটু দেখো না কিছু করা যায় কিনা। আমার মাথায় প্লট আসে না, প্লট না লিখবো কি করে। তখন আমার এক ছাত্রই বলবো, ওখানে বানারহাট হাই স্কুলের হেডমাস্টার মশাই, আমার নাটকের ছাত্র, সেটা হচ্ছে সুকল্যাণ ভট্টাচার্য। সুকল্যাণের বাড়িতে আমি খুব যাতায়াত করতাম তখন। আর সুকল্যাণ বাবা, প্রসুন্দা লেখো। আর লেখো তো এইভাবে লেখা যায় না, ও অদ্ভুত একটা ব্যাপার। আমার ফিলিংসটা বলছি, সেখানে ওই একদিন আব্বাস উদ্দিনের গান শুনছি, শুনতে শুনতে আমার মাথায় প্লট চলে আসলো। তারে এই লোকশিল্পীদের নিয়ে লেখা, এটা তো করা যায়। করে আমি সুকল্যাণকে, সুকল্যাণ পথ চলে আসছে, আমি আর এখানে থাকবো না, আমি বাড়ি যাই। বাড়ি গিয়ে আমি খসড়া করলাম, প্রথম গান লিখলাম। তারপরে এবার ভয়ে ভয়ে পরের দিন আমি গেলাম আমার নাট্য মহড়া কক্ষে, যে কি বলবে, লজ্জা লাগছে। প্রথম নাটক যদি বলে যে না ভালো হয়নি, অর্ধেক পড়লাম, তখন বললো যে এইটাই হবে, তুমি কমপ্লিট করো। পরের দিন কমপ্লিট করলাম, এবং নাটকটা তো কি বলবো, এটা একটা ফিরে তাকাতে হয়নি। এই নাটকটা যত হয়েছে, মানে লোকের, সুজিত সাহার অসাধারণ আলো, হ্যাঁ, মিউজিক তোমরা শুনে অবাক হবে, এখন তো নানান রকমভাবে মিউজিক হয়। সুকল্যাণের বাড়ির বারান্দায় গভীর রাতে, রাত 1টার সময় ক্যাবাকে ডেকে এনে আমরা ওখানে বাটি ঘটি বাজিয়ে চৈতন্যদেব রায়ের ফাঁদে পড়িয়া বগা কান্দেরের দোতারা দিয়ে আমরা মিউজিক করেছি। এটা কলকাতায় কেউ বিশ্বাস করতে চায় না, বলছে স্টুডিওতে হয়েছে, স্টুডিওতে হয়নি। একটু আবেগে এই কথাটা বললাম আর কি। আচ্ছা কাকু, আমরা জানি যে তোমরা এই বাড়িতে যাত্রা রিহার্সাল হতো এবং নিয়মিত যাত্রা চর্চা হতো, তো তুমিও যাত্রায় অভিনয় করেছো। তো সেক্ষেত্রে আমি বলবো যে কোনটাই বেশি তোমার ভালো লাগে বা স্বাচ্ছন্দ্য বোধ করো, যাত্রা না নাটক? দেখো, বিষয়টা হচ্ছে যে যাত্রা রিহার্সাল আমাদের বাড়িতে হয়নি। আমার বাড়িতে আমার জ্যাঠামশাই শৈলেশ দাশগুপ্ত, ডাক্তার মঙ্গল দাশগুপ্তকে হিসাবেই সবাই চেনে। উনি থিয়েটারেরই লোক, কিন্তু উনি যাত্রা পরবর্তীকালে যাত্রা ওনার ওখানেই আমি করেছি। এখন দেখো, যাত্রা একটা মাধ্যম, নাটক থিয়েটার একটা মাধ্যম, দুটো দুরকম, কিন্তু কোনটা ভালো, দুটোই ভালো লাগে। এবং যাত্রায় মাটির গন্ধ, এই যে কনসার্ট এবং এই যে এত লোককে শোনানো, যাত্রা তো বলে লাভ নেই যে যাত্রা শিল্পীদের গলা, এবং যাত্রা যদি তুমি করে আসো, গলার মডুলেশন তো তোমার তৈরি হবে, গলার ওঠা নামা, তুমি কিভাবে কথা বলবে, হ্যাঁ, উদারা তারা যে বিভিন্ন ব্যাপারগুলো, গ্রামারগুলো আছে, তুমি উচ্চারণ স্পষ্ট তোমার হবে যাত্রা করলে। সেটা আমার যাত্রাতেই হয়েছে। এখন আমার থিয়েটার, আমি তো থিয়েটারের লোক, অ্যাকচুয়াল তো যাত্রার আমি লোক নই। আমি যাত্রা অনেকগুলো যাত্রা করেছি। আমার জ্যাঠামশার ওখানে ক্ষুদিত হারেম, তারপরে 1টি পয়সা,
মানুষ, এরকম অনেক যাত্রা আমি ওখানে করেছি, বিভিন্ন ক্যারেক্টার সেখানে। ওই দিবাকর, এই টিপাসা তো খুব ভালো যাত্রা, গৌরব গঙ্গোপাধ্যায়, দিবাকরের ক্যারেক্টার করেছি, একটা সুজাউদ্দিন মানে সম্রাটের ক্যারেক্টার করেছি। এখন যাত্রা থিয়েটারের মধ্যে থিয়েটার তো প্রচুর করেছি, যাত্রা তো অত করিনি, তবে যাত্রা একটা মাধ্যম, থিয়েটার আর একটা মাধ্যম, এবং ফিল্ম আর একটা। এটা কিন্তু মিলালে চলবে না, তার সংলাপ, তার বলা করা সমস্ত কিছু আলাদা। এটা থিয়েটার যাত্রা দুটোই আমার প্রিয় জিনিস। যাত্রা পারলে আবার যদি আমি চান্স পাই আবার আমি যাত্রা করব, আর থিয়েটার তো করবোই, এটার মধ্যে কোনো ব্যাপার নেই। আচ্ছা, তুমি তো নাটক, যাত্রা হিসেবে পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছো, চলচ্চিত্রে, এবং পরিচালনাও ছিল। তা তোমার প্রথম কোন সিনেমা দিয়ে শুরু? পর্দার প্রসূন দাশগুপ্তের পথ চলা কবে থেকে শুরু? যেটা বলছি যে ফিল্ম তো আমি তো সেরকম অত বেশি ফিল্ম করিনি, আমি থিয়েটার যাত্রা কিছু করেছি, আর থিয়েটারটাই পথনাটক, মঞ্চনাটক করেছি। আমার প্রথম ফিল্ম এখানে তৈরি করেছিলেন একজন সম্বিত বলে একটি সিনেমা, সম্বিত। তাতে আমি একটা রিক্সাওয়ালার চরিত্র করেছি, আমার পরিচালনা না, কিন্তু রিক্সাওয়ালার চরিত্র অভিনয় করি। পরবর্তীকালে আমি জন্মভূমি বলে একটা সিরিয়াল হতো, সেই জন্মভূমিতে আমি অভিনয় করি, সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের একটা রোল করি, সেখানে টাকা পেয়েছিলাম আমি, মানে অভিনয় করে প্রথম টাকা পেলাম জন্মভূমি সিরিয়ালে। এখানে অনেকেই ছিল, সাধন চক্রবর্তীর থেকে শুরু করে অনেকেই এখানে অভিনয় করে, তা আমিও করেছি ওই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এটা জয়পুর না রায়পুর চা বাগানে বোধহয় এটা শুটিং করেছে। সেই সময়কার এটা খুব মানে জনপ্রিয় একটা ধারাবাহিক ছিল। হ্যাঁ, খুব জনপ্রিয় ছিল। পরবর্তীকালে সম্বিত, তারপরে ওটা, তারপরে তোমার হচ্ছে আমি প্রথম তৈরি করি হচ্ছে একটা ডকুমেন্টারি। আচ্ছা, ডকুমেন্টারিটা হচ্ছে ডক্টরের উপরে, মানে যক্ষা ইয়ের উপরে, হাসপাতাল আর ডিপার্টমেন্টের থেকে আমাকে একজন বললো তৈরি করতে, মানে সে কন্ট্যাক্ট পেয়েছিল, কিন্তু ডিরেকশনটা আমি করি, এবং তার উপরে ওই চিত্রনাট্য করে ওইটা করি। ওটা এখনো আছে আমার কাছে, ওটা একটা ভালো ভালো ছবি তৈরি হয়, ও ডকুমেন্টারি, কিন্তু চা বাগানের শ্রমিকদের নিয়ে ওটা করি। তারপরে আমি করি একটা, ওখানে করেছি না না, তারপরে করি হচ্ছে দাও ফিরে সে অরণ্য। এটা কিন্তু বড় পর্দার ছবি, এটা কিন্তু ছোটোখাটো ক্যামেরার ব্যাপার না, রিল, ঘর ঘর করে রিল চলছে। সেটা আমার শুটিং হয়েছিল উড়িষ্যার ভুবনেশ্বরের স্টুডিও, কলিঙ্গ স্টুডিও, নামকরা স্টুডিও, কলিঙ্গ স্টুডিওর ভেতরে আমার শুটিং হয়। আমি একটা ডাক্তার, ভাটিয়া বলে একটা ক্যারেক্টার, ডাক্তারের ভূমিকায় অভিনয় করি। সেটা ডিরেক্টর ছিল কুমার স্বপন, যার হচ্ছে নির্জন দ্বীপ থেকে শুরু করে অনেক সিনেমা তৈরি করেছে। বোধ চেনে, ওকে বলেছিলাম আর কি, কুমার স্বপন। তার ডিরেকশনে আমি এক ডাক্তারের অভিনয় করি, সেটা হচ্ছে দাও ফিরে সে অরণ্য। পরবর্তীকালে আরেকটা সিনেমা তো করি, সেটা আমার পুরো করার কথা ছিল, পুরোটা করিনি। কলকাতারই প্রযোজক পরিচালক সম্ভবত নীল নিশা কি এরকম ধরনের নাম, আমি মনে করতে পারছি, কিন্তু সিনেমাটা দেখেছিলাম আমি পরবর্তী। এবং তারপরে টুকটাক কিছু আমি তৈরি করি, সেগুলোকে আমি মানে জনসমক্ষে আনিনি আর কি, ওই ইয়েতে ছোট ছোট ক্যামেরায় তৈরি করেছিলাম ছবি, সেগুলো আমি বলতেও চাই না, ওগুলো আসেওনি, বলিনি। পরবর্তীকালে প্রায় 2 বছর আগে কৌস্তভ যুক্ত ছিল আমার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে, সেখানে জলপাইগুড়ির অশোক গঙ্গোপাধ্যায়, তোমরা এর আগে যা সাক্ষাৎকার নিয়ে এসছো, যোগুদা ডাক নাম, অশোক গাঙ্গুলি, তারই লেখা একটি গল্প, ছোট গল্প উপহার, সেটা নিয়ে আমি ছবি তৈরি করি, এবং তার নাম দেই কালের কাহিনী। আমার চিত্রনাট্য সংলাপ, আমার কালের কাহিনী তৈরি করি, এবং এটা হচ্ছে তৈরি করার পরে জলপাইগুড়ির শিল্পীদের দিয়ে করি, এবং এটা লন্ডনে সুতানুটি ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল অ্যাওয়ার্ড পায়। এটা স্পেশাল অ্যাওয়ার্ড পায় এটা, এবং বিভিন্ন খবর চ্যানেলগুলো খুব ফলো করে এটা দেখানো হয়, কাগজে। এটা ইয়েও আমার কাছে আছে। এবং পরবর্তীকালে সত্যজিৎ রায় স্মরণে আর একটা ফেস্টিভ্যাল হয়, সেখানেও আমাদের একটা অ্যাওয়ার্ড আসে। সেই দুটো অ্যাওয়ার্ড এই ছবিতে আমরা, এবং এর সাথে কৌস্তভ অভিনন্দন ওখানেও যুক্ত ছিল, আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছি, এই আর কিছু। পরবর্তীকালে আমার ওই অশোক গাঙ্গুলি যোগুদার আর একটি গল্প নিয়ে ছবি তৈরি করার পরিকল্পনা রয়েছে। আমি তো এখন একটু অসুস্থ, তোমরা জানো সবাই,
এখন সুস্থর দিকে অনেকটা ট্রিটমেন্ট চলছে আমার। এটা ট্রিটমেন্টটা শেষ হলে আমি নতুন ছবির কাজে হাত দেবো এবং থিয়েটারের কাজে তো হাত দেবই। আমরা যারা অভিনয় করি হ্যাঁ, তা আমাদের কাছে দর্শকের যে ভালোবাসা, দর্শকের চাওয়া পাওয়া, সেটাই তো আমাদের মেন। অবশ্যই। কিন্তু তা সত্ত্বেও আমি তোমার কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে এই যে দীর্ঘ তোমার অভিনয় জীবন, তুমি যাত্রায় অভিনয় করেছো, নাটকে করেছো, চলচ্চিত্রেও করেছো, তার মধ্যে তোমার কোন কোন পুরস্কার তুমি পেয়েছো বা কোন কোন সম্মাননা খ্যাতি তুমি পেয়েছো? দেখো, পুরস্কার বা সম্মাননা বা এগুলো তো প্রচুর পেয়েছি, মানে এখন কোন কোন বলে বোঝাতে পারবো না। যেরকম তোমার হচ্ছে সময়ের লোককথা, যে আমার নাটক, তাতে অনেকগুলো আমার পুরস্কার এসছে। আর রবীন্দ্রভাব আর্যনাট্য থেকে যে কম্পিটিশন, অল বেঙ্গল কম্পিটিশন হতো, তাতে আমার পরিচালনার টিমের তলোয়ার, শ্রেষ্ঠ প্রযোজনা, আমি শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার এসছে। আচ্ছা, তারপরে হচ্ছে খোয়াব নাটকে আমার বিশেষ চরিত্র অভিনেতার এসছে, নকশিকাথার গানে এসছে। এরকম অসংখ্য পুরস্কার অসংখ্য এসছে এবং বিভিন্ন জায়গায় সম্মাননা পুরস্কার, যেখানে সংবর্ধনা দিয়েছে। যেমন কলকাতার দুবার নাট্যমেলা দুবার গেছি, তারপর অনেকের নাট্য উৎসবে গেছি, সেখানে স্মারক দিয়েছে, রাখা আছে স্মারকগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় জাজমেন্টে আমাকে নিয়ে গেছে, কুচবিহার থেকে শুরু করে বহু জায়গায়, সেখানে জাজমেন্ট দিতে গেছে, সেখানে স্মারক দিয়েছে। হ্যাঁ, এই তো রিসেন্টলি উজান, জলপাইগুড়ি উজান সম্মান জানালো আমাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে আছে এরকম প্রচুর প্রাইজই আছে, প্রাইজ বলো, সম্মাননা বলো, ওগুলো নিয়ে তুমি প্রথম যে প্রশ্নটা করলে, যে দর্শক যদি আমাকে গ্রহণ করে, সেটা আমার সবচেয়ে বড় পুরস্কার। একটা কাজ ছিল, ওটা সবচেয়ে বড় পুরস্কার হতে পারে। আর সম্মাননাটা আলাদা, সম্মান জানিয়েছে সেটা তো আলাদা। দীর্ঘ তোমার অভিনয়ের জীবনে তোমার কখনো নাটক, কখনো যাত্রা বা চলচ্চিত্র, তার সাথেও আমরা প্রসূন দাশগুপ্তকে পেয়েছি কখনো গায়ক হিসেবে, কখনো তবলাবাদক হিসেবে, কখনো নৃত্যশিল্পী হিসেবে, আবার কখনো আমরা গণ আন্দোলন তথা এই ধরো গণনাট্য বা গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের মানে একদম সামনে থেকে তুমি লিড করেছো। এই যে এতগুলো তোমার রূপ, এতগুলো ভার্সেটাইল রূপ, তুমি একটা মানুষ হয়ে কিভাবে এগুলো করতে পেরেছো? দেখো, কিভাবে তো না, আমার ছোটোর থেকেই যেটা বলি, যে আমার আগ্রহ সমস্ত কিছুর মধ্যে ছিল। তুমি বললে ঠিকই যে গায়ক হিসাবে আমি গায়ক, আমি না, আমরা আমি গায়ক হিসেবে পেয়েছি, তোমরা পেয়েছো। আমি ওই কোরাসে গলা মিলিয়েছি, গান করতাম, গান শিখতাম এক সময়, শিখতাম না তা না, শিখতাম, তবলাও এক সময় শিখেছি। হ্যাঁ, নাচও আমার জ্যাঠামশাইয়ের ওখানে তালিম নিয়েছি। এখন আমি যেহেতু নাট্য পরিচালনা করতে গেলে কিন্তু নাটকের মধ্যে জানো তো সমস্ত কিছু তো আছে, নাচ গান, মাইম থেকে শুরু করে শারীরিক কসরত, সমস্ত কিছু একটা থিয়েটারের নাটকের মধ্যে আছে। তা আমাকে যদি নাট্য পরিচালক হতে হয়, তাহলে সমস্ত বিষয়গুলো না জানলে তো এই পরিচালনা করতে পারবো না। এবং আরেকটা কথা বলি, ছোটোর থেকে অনেকে বলে অভিনেতা হবো, আমার একটা ধারণা ছিল আমি পরিচালক হব, আমি নাট্য পরিচালনা করব। এটা নাট্য পরিচালকের বিভাগটা কিন্তু আলাদা, অভিনয়ের বিভাগ অভিনেতা আর নাট্য পরিচালক। পরিচালক কিন্তু সর্ববিষয় না জানলে পরে সে পরিচালনা করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। অনেকে পরিচালক হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু বিষয়গুলো জানে না। কারণ একজন যদি প্রশ্ন করে আমাকে, তার উত্তর তো আমাকে দিতে হবে, আমি দেবো কী করে যদি না জানি। এই যে এইটুকুই। আর এই ঠিকই আছে, লেখক শিল্পী সঙ্গ গণনাট্যে যেটা বললে, হ্যাঁ, আমি গণনাট্যের সাথে এখনও যুক্ত আছি, লেখক শিল্পী সঙ্গের সাথেও ছিলাম, আছি। এই প্রোগ্রামগুলো করি এক সাংস্কৃতিক আন্দোলনের। গণনাট্য তো এটা অস্বীকার করে লাভ নেই, যে গণনাট্য হচ্ছে একটা কী বলবো, সাংস্কৃতিক আন্দোলনের পীঠস্থান। গণনাট্য থেকে পরবর্তীকালে সমস্ত কিছু সৃষ্টি, সেই একটা সংগঠনের সাথে আমি যুক্ত আছি, এটা আমি গর্ববোধ করি। আচ্ছা, আমরা জলপাইগুড়ির যারা লোকজন, আমরা সকলেই জানি যে তোমার পরিচালিত একটা নাট্য সংস্থা একসময় জলপাইগুড়িতে খুব সাড়া ফেলেছিল, সেটা ছিল সম্মতি। সেটা কবে থেকে তার শুরু হওয়া, পথ চলা শুরু, বা তোমরা সম্মতির যে বলতে পারো সেই সময়কার যে স্মৃতিচারণা যদি বলি আমি, কি কি নাটক সেই সময় খুব সাড়া ফেলেছিল, সেগুলো যদি নিয়ে একটু আলোচনা করো। হ্যাঁ, সম্মতি আমাদের সত্যি মানে স্বর্ণযুগ বলতে হবে। আমার জীবনের সম্মতিটা হচ্ছে স্বর্ণযুগ। সেটার আগেও বলেছি তোমাদের, 1991 সালে সম্মতি তৈরি করি আমরা কয়েকজন মিলে। পার্থ ঘোষ দস্তিদার ছিল, সত্যনারায়ণ দুবে ছিল, রবীন্দ্রনাথ কুণ্ডু, রীতা রায়, বন্ধুবন ঘোষ দস্তিদার, পার্থ ঘোষ দস্তিদার, এরকম আরও ছিল। আর সবার নাম তো এই মুহূর্তে, বিষ্ণু দত্ত বলে একজন ছিল, এরকম অনেকে মিলে আমরা তৈরি করি হচ্ছে সম্মতি।
এবং সম্মতিতে আমাদের প্রথম প্রযোজনা যেটা বললে সেটা আলিবাবা পাঁচালী, শ্যামাকান্ত দাসের, এটা দিয়ে আমরা শুরু করি। পরবর্তীকালে অসংখ্য খোয়া, তারপরে হচ্ছে যে নকশিকাতার গান, আমার সময় লোককথা, কালের সন্দেশ, তারপরে তো টিনের তলোয়ার, সূর্য শিকার তো আগেই বলেছি, এগুলো উল্লেখযোগ্য প্রযোজনা এবং মানে খুবই সারা ফেলা। এবং সবচেয়ে বড় কথা, টিনের তলোয়ার তো জানো প্রচুর কাস্টিং। তখন আমাদের মানে গর্ব করে বলতে পারি যে সম্মতি 30-35টা ক্যারেক্টার নিয়ে নাটক করতে ভয় পেত না, মানে এত শিল্পী। আরো দু একজন বসে থাকতো। মানে আমার টিনের তলোয়ারে ময়নার ক্যারেক্টার দুজন করেছে, কিন্তু পাপিয়া আর ডালিয়া। আবার হচ্ছে এই যে তোমার সময় লোককথার নায়িকা প্রায় 7-8 জন করেছে। এ করতে ও পাচ্ছে না, ও করছে, ও পাচ্ছে না, ও করছে। এত লোক ছিল আমাদের সাথে, মানে এত শিল্পী, লোক বলবো না, শিল্পী, বিরাট টিম সম্মতি। তারপরে সম্মতিটা বন্ধ হলো যে সবাই বিভিন্ন চাকরির সূত্রে, বিভিন্ন সূত্রে বাইরে চলে গেল। হ্যাঁ, মহড়া কক্ষের অভাব, হ্যাঁ, অনেকে এদিক ওদিক জল ছুট হয়ে গেল। তারপরে একটা তো জানো দল ভাঙার বিষয়টা আছে জলপাইগুড়ি। হ্যাঁ, কিছু লোক সম্মতি দল ভেঙে বাইরে চলে গেল, এইভাবে ক্ষতি করার চেষ্টা করলো, অনেকেই এইভাবে করলো, কিন্তু সম্মতি শেষ পর্যন্ত টিকে ছিল, করেছে। পরবর্তীকালে আর যখন পারা গেল না, সম্মতি তখন বন্ধ হয়ে গেল। কিন্তু তোমাদের বলি একটা কথা, যে সম্মতির পুরনো যারা মেম্বার তারা আমাকে প্রতিনিয়ত বলে যে আবার সম্মতিটা চালু করতে, এবং যদি আমার শরীর ঠিক থাকে, আশা করি আমি ঠিক থাকবো, ঠিক আছি যখন, সম্মতিটা আবার আমরা কিন্তু শুরু করব। এটা একটা অগ্রিম বার্তা দিলাম যে সম্মতি আবার আমরা শুরু করব, এবং পুরনো মানুষজন নতুন মানুষজনদের নিয়ে সম্মতি প্রযোজনা আবার হবে, সে আজ হোক কাল হোক পরশু। হ্যাঁ, আমরাও আশা রাখি যে মানে সম্মতি আবার তার পুরানো রূপে ফিরে আসুক জলপাইগুড়ি সাংস্কৃতিক আঙিনায়, এটা আমরা সবাই চাইবো। একদম। বাহ, ধন্যবাদ তোমাদের। আচ্ছা, সম্মতির শেষ প্রযোজনাটা কি ছিল, মানে যখন শেষ বন্ধ হয়ে প্রযোজনা, মানে শেষ প্রযোজনা সম্ভবত না, এটাই হবে কালের, আমারই লেখা নাটক কালের সন্দেশ। কালের সন্দেশটা হচ্ছে মালদার গম্ভীরাকে কেন্দ্র করে, গম্ভীরাকে নিয়ে, হ্যাঁ, এই বিশ্বায়নটা কি এই বিষয়টা নিয়ে নাটকটা, গান নাচ দিয়ে, মানে খুব জমজমাট নাটক। এটা কলকাতাতেও হয়েছে। এটা মানে সেটা কোন সময়টা না, মানে কোন বছর আর কি বলতে পারবো? বছর তো, এটা তো অনেকদিন ধরেই সম্মতি বন্ধ হয়ে আছে। এটা ওই 2000, ওই কত 5-7-10 এরকম, মানে এই মুহূর্তে সন্তানগুলো খেয়াল থাকে না, তো দেখে বলতে হবে আর কি। আচ্ছা, আমরা যেটা শুনেছি যে সময়ের লোককথা যে নাটকটি, হ্যাঁ, সেটা সিনেমা একটা চলচ্চিত্রে চিত্রনাট্য তৈরি হয়েছে। হ্যাঁ, এটা সঠিকই শুনেছো। সেটা হচ্ছে সময়ের লোককথাটা, এই যে বললাম যে আমি এর আগে যে সিনেমা করলাম দাও ফিরে সে অরণ্য, তার যে ডিরেক্টর কুমার স্বপন মিত্র, সে এই স্ক্রিপ্টটা পছন্দ হয় তার, এবং সে এটাকে সেই চিত্রনাট্য তৈরি করে। রামধনুর কালো রং, এটা নাম দেয়। এটা কিন্তু অনেকটা দূর আমরা এগিয়ে গেছিলাম। এটার কিন্তু সঙ্গীতের রেকর্ডিং হয়ে গেছে, যেমন এটা অনেকে গেয়েছে, যেরকম এটা শুভমিতা গেয়েছে, তারপর জোজো গেয়েছে, হ্যাঁ, চৈতন্যদেব রায়েরও একটা গান আছে। হ্যাঁ, এরা সব কিন্তু ভালো ভালো আর্টিস্টরা এখানে, ইন্দ্রনীলও বোধ হয়, সম্ভবত ইন্দ্রনীলর একটা গান ছিল। যাই হোক, এটাই কলকাতার স্টুডিওতে এটা রেকর্ডিং হয়। গানগুলো কিন্তু কমপ্লিট রেডি হয়ে আছে, এবং আমাদের এটা মহরত হয় হচ্ছে কলকাতা প্রেস ক্লাবে মহরত হয়। কিন্তু সিনেমার ব্যাপারটা কি, প্রযোজক না পেলে তো এত বড় ছবি করা যায় না। যে প্রযোজক জোগাড় করে দিয়ে সমস্ত ঠিকঠাক, সে পরবর্তীকালে সরে যায়, নানান রকম বিষয় হয়ে ওই আবদান হয়ে পড়ে আছে ওই রামধনু কালো রং। চেষ্টা এখনও চলছে যে যদি প্রযোজক ভালো পাওয়া যায়, এখানে প্রচুর টাকার ব্যাপার, এটা বড় করে হবে তো, বিভিন্ন জায়গায় শুটিং হবে তো। এখন প্রযোজক পেলে হবে, না হলে হবে না। এখন দেখি পরবর্তীকালে যদি আমি এটাকে করতে পারি, ছোট আকার করে নিয়ে করতে পারি, দেখি সেটা চেষ্টা করব। মানে এখন বলা যাচ্ছে না ওটা। আচ্ছা প্রসন্ন বাবু, আমাদের যেটা মনে হয়, কোনো সময় তোমার কি সেটা মনে হয় যে তোমার এই দীর্ঘ সাংস্কৃতিক জীবনে তুমি যে পরিমাণ কাজ করেছো সেই হিসেবে তোমার সঠিক মূল্যায়ন হয়নি? দেখো, এইটা বলা খুব কঠিন, এটা আমি কি উত্তর দেবো? মূল্যায়ন, হ্যাঁ, মূল্যায়ন, আমি দেখো কোনো মূল্যায়ন কে করলো না করলো এইভাবে আমি কিন্তু দেখিনি ব্যাপারটা। আমার মূল্যায়ন হলো কি হলো না, হ্যাঁ, আমাকে যারা সম্মান দেওয়া দিয়েছে, অনেকে আমার সম্মান দেয়ও নি,
আমার হাত ধরে যারা অনেকে থিয়েটারের মঞ্চে এসছে, যাদের থিয়েটার শিখিয়েছি, অনেকে ভুলে গেছে, অনেকে মনে রেখেছে। যেরকম আমি শিল্পী সংসদের সত্যদা কিন্তু নাটকের সাথে এখন নেই, তাকে এখনও মনে রেখেছি আমার গুরু হিসাবে। অনেকে ভুলে গেছে, অনেকে মনে রেখেছে। মূল্যায়ন কি হবে এটা নিয়ে না, আমি আমার তাগিদে সৃষ্টির কাজ আমি করে গেছি, আগামীতেও যতটা পারবো করবো। কে আমাকে মূল্যায়ন করলো, কে আমাকে মূল্যায়ন করলো না, তাতে কিচ্ছু যায় আসে না। একটা জিনিস মনে রাখবে, তোমরাও সংস্কৃতি জগতের মানুষ, তুমি যদি সততা নিয়ে সাংস্কৃতিক আন্দোলনটা চালাও, থিয়েটার করো বা তোমরা যে প্রোগ্রামটা এখানে করছো, সততা নিয়ে যদি করো, প্রথমে একজন শিল্পীকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ না হলে ভালো শিল্পী হওয়া যায় না। একদম। সে যাই বলো, আজকেও বসে আছে, ও ক্যামেরার কাজ করছে, ওকে একটা ভালো মানুষ হলে তবেই ও ভালো ছবি তুলতে পারবে। মনের মধ্যে যদি নানান রকম থাকে তাহলে ভালো ছবি তুলতে পারবে না, তুমি ভালো মতো প্রশ্ন করতে পারবে না, তুমি যদি সেই দোষে দুষ্ট হও। সুতরাং একজন ভালো মানুষ হয়ে যদি সততা নিয়ে তুমি সৃষ্টির কাজ করো, মানুষ তোমাকে চিনবে, মানুষ তোমাকে ফেলবে না। যারা এই যে আমাকে ধরো সম্মান দিল, জান আমি কি বলেছি কি আমাকে সম্মান দাও, তারা মনে করেছে যে এটাই তো বিরাট সম্মান, আমার এটাই তো বিরাট মূল্যায়ন, একটা সংস্থা আমাকে দিল। এর আগে জ্যোতি রায়ের যে ওদের যে সংস্থা আছে সেখান থেকে আমাকে সংবর্ধনা দিয়েছে। আমি তো জ্যোতিটাকে গিয়ে বলিনি আমাকে সংবর্ধনা দিন। মিউনিসিপ্যালিটি, আর একটা জিনিস তোমাদের জানে, মিউনিসিপ্যালিটি জলপাইগুড়ির মিউনিসিপ্যালিটি কিন্তু আমি তখন কলকাতায় ছিলাম, পরবর্তীতে বাড়িতে এসে কিন্তু আমাকে সংবর্ধনা দিয়ে গেছে ওরা, শাল দিয়ে, শালক দিয়ে, লেখা দিয়ে, হ্যাঁ সম্মান দিয়েছে। মিউনিসিপ্যালিটিকে তো আমি গিয়ে বলিনি যে ভাই আমাকে সম্মান দাও। তো এগুলো মূল্যায়ন, যারা করবে না, সৎ পথে তোমাকে কাজ করে যেতে হবে। সৎ পথে যদি তুমি কাজ করো, তোমার এটাকে কে নেবে? তোমার লেখা যদি তোমাকে কে কাটবে? তোমার ভিতরে অভিনয় থাকলে কে তোমাকে মারবে? শিখতে হবে, প্রকৃত জিনিস জেনে কাজটা করো, সততা নিয়ে, মূল্যায়ন তোমার হবে। আর কে মূল্যায়ন হবে ওগুলো ছেড়ে দাও। এই যে তোমরা এই কাজ করছো, দেখবো হাজার লোক নিন্দা করবে, কিন্তু তাতে যদি তোমরা পিছিয়ে যাও এটা কিন্তু ভুল হবে। করুক না নিন্দা, কোন পুঁটি মাছ কি বললো তাতে নিয়ে যায় আসে না, ওগুলো নিয়ে মাথা কামাই না। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে নাটকের প্রতি নতুন প্রজন্ম মানে সংখ্যায় হয়তো কমে যাচ্ছে। নতুন যারা প্রজন্ম তারা বিভিন্ন অন্যান্য দিকে আগ্রহী, কিন্তু নাটকের থেকে তারা একটু দূরে সরে যাচ্ছে। নতুন প্রজন্মকে নিয়ে তোমার কি চিন্তা ভাবনা, বা তুমি তাদের প্রতি কি বার্তা দিবা? দেখো, নতুন প্রজন্ম যে সবাই সরে যাচ্ছে এমন না, প্রচুর নতুন প্রজন্ম কিন্তু থিয়েটারে আসছে, থিয়েটার বলে না, সমস্ত সংস্কৃতি জগতে আসছে। আসলে এখন এত একটা হাতছানি না বিভিন্ন, যেমন আমাদের ছোটোবেলায় কিন্তু এই সিরিয়াল এটা সেটা এগুলো ছিল না, কিন্তু আমরা মন প্রাণ ঢেলে নাটক করতাম। এখন যেমন কলকাতার যে গ্রুপগুলো আছে বেশিরভাগই চেষ্টা করে ঢুকে কিভাবে সিরিয়ালে গিয়ে ঢুকবো, ইনকাম করবো, সিরিয়ালটা মাথার মধ্যে বেশি করে। থিয়েটার অন্ত প্রাণ কি নেই, আছে প্রচুর ছেলেমেয়ে, বাচ্চা ছেলেমেয়ে প্রচুর ভালো ভালো আছে, যেগুলোর নাম আমরা জানি না, যারা নাট্য সাধনা করে যাচ্ছে। কিছু ধান্দাবাজ, এখন তো থিয়েটারে প্রচুর ধান্দাবাজ ঢুকে গেছে, এই কি অনুদান, অমুক দান, এই দান সেই দান করে মানে বদমাশি ঢুকে গেছে বিভিন্ন রকম। এখন ব্যাপার হচ্ছে যে নতুন প্রজন্মের কাছে এটাই বলবো, আমি কি বলবো যে নতুন তোমরা বেশি করে থিয়েটারে আসো। থিয়েটার কিন্তু সমাজের দর্পণ, থিয়েটার নিয়ে যদি তোমরা আগাও, সেটা সুখ দুঃখের কথা বলে, অবিচার অনাচারের কথা বলে, এগুলো বসো নিষ্ঠা সহকারে সততা নিয়ে থিয়েটার করো, আসো, এবং থিয়েটার মন প্রাণ ঢেলে করো, কাজও করো, তোমার কাজ করো, পড়াশোনা করো, থিয়েটারটাকে বন্ধ করো না। থিয়েটার কিন্তু একটা হাতিয়ার, এটা আজকের তার, সে গিরিশ ঘোষের সময় হাতিয়ার ছিল, আজকে 2025-এও কিন্তু হাতিয়ার। নাহলে গিরিশ সেই সময় নাট্য নিয়ন্ত্রণ বিল ব্রিটিশ আনতো না, কিন্তু যদি নাটক সেভাবেই চলতো তাহলে কি নাট্য নিয়ন্ত্রণ বিল আসতো? তাহলে ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে নাটক কথা বলেছিল, তাই নাট্য নিয়ন্ত্রণ বিল আসে। এই আর নতুন যারা পরিচালক বা পরিচালকদেরকে নিয়ে কি বলবো? নতুন যারা পরিচালক আসছে, তাদের নিয়ে তো আমি কি বলবো, তারা তো পরিচালক, তাদেরকে বেশি বেশি করে নাটক সম্পর্কে জানতে হবে, পড়াশোনাটা করতে হবে। পড়াশোনা না করলে পরে কিন্তু নাটক, একটা পরিচালকের সর্ববিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন। সে একজন বিরাট নৃত্যশিল্পী হবে তেমন না, কিন্তু আইডিয়া থাকতে হবে, আলো সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, মঞ্চ কয় ভাগে বিভক্ত জানতে হবে। নাটকের অনেক রকম বিষয় আছে, এই নাটকের দ্বন্দ্ব যে বিষয়টা, শিল্পী মন, সাক্ষী মন ইত্যাদি বিষয়গুলো,
এগুলো যদি না জানো তুমি পরিচালনা করবা কি? ওরকমই হবে পরিচালনা। তোমাকে পড়াশোনাটা করতে হবে, গ্রামারটা জানতে হবে, নাটকের ইতিহাসটা জানতে হবে। ওই কয়েকটা আমি জানলাম তা না। বিশ্ব রঙ্গালয় ও নাটক বই আছে, পড়ো। বিশ্বের রঙ্গালয় সম্বন্ধে জানতে হবে, দেশের রঙ্গালয় সম্বন্ধে জানতে হবে, গিরিশ ঘোষকে জানতে হবে, অর্ধেন্দু মুস্তাফিকে জানতে হবে, শিশির ভাদুরীকে জানতে হবে। এরা যদি না জানি আমরা, উৎপল দত্তকে জানতে হবে, অজিতেশকে জানতে হবে, সৌম্য মিত্রকে জানতে হবে, না জানলে আমরা কীভাবে থিয়েটার করব? এইটুকুই আমার বার্তা। তাদের পড়াশোনা করতে হবে বেশি বেশি, এবং সবসময় পড়াশোনা করলে যে হবে না, অভিজ্ঞতা, এইটা ওয়ার্কশপ, এই যে করতে 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 শিখবে, পড়বে, এইটাই। আর কি বলবো, নতুন কথা তো আর কিছু বলার নেই। আজ আমরা প্রশ্নকাকর থেকে জেনে নিলাম তার দীর্ঘ অভিনয় জীবন, তার বিভিন্ন প্রাপ্তি, তার বিভিন্ন অভিজ্ঞতার কথা। আর আমরা আমাদের এই পডকাস্ট চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ জানাই প্রসূনবাবুকে যে আমাদেরকে এই তার মূল্যবান সময় দেওয়ার জন্য। না, আমার তরফ থেকেও তোমাদের ধন্যবাদ, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাই। তোমরা একটা ভালো কাজ করছো এবং তোমাদের প্রচেষ্টা সবাইকে, তুমি প্রসেনজিৎ তো আছেই, পাশাপাশি ক্যামেরায় যারা আছে, সাইডে যারা আছে, যারা কি বলবো ক্যামেরার সামনে নেই, ক্যামেরার পেছনে কাজ করছে, সমস্ত শিল্পীদের আমার তরফ থেকে অনেক প্রীতি, শুভেচ্ছা, স্নেহ, ভালোবাসা জানালাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রচেষ্টা শ্রীবৃদ্ধি ঘটুক, প্রচেষ্টা এগিয়ে যাক। যাই হোক, সবাইকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আবার জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রচেষ্টা এগিয়ে যাক, এগিয়ে চলুক। প্রচেষ্টার পাশে আছি, যে কোনো প্রয়োজনে আমাকে তোমাদের পাশে পাবে। ধন্যবাদ। আমরা আবার ফিরে আসবো আমাদের প্রচেষ্টা পডকাস্ট চ্যানেলের মাধ্যমে অন্য কোনো শিল্পী নিয়ে অন্য কোনো একদিন। সঙ্গে থাকুন, সাথে থাকুন প্রচেষ্টা পডকাস্ট চ্যানেলের সাথে। আর দেখতে থাকুন আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেল। আপনারা বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।